ধর্মীয় বিধানের উপরে কোনো সংস্কার বা ধর্মীয় ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া আমি মনে করি কোনো রাষ্ট্রের যারা অথবা কোনো এটা দেশীয় আইনেরও আমি মনে করি সেখানে হস্তক্ষেপ করার সঠিক না। যে খ্রিস্টান সম্প্রদায়ের লোক আপনার রাজনীতিতে খুব বেশি সংখ্যক লোক জড়িত নয়, ভোট দেয়, হয়তো ধানের শীষে দেয়, নৌকায় দেয়, বা অন্যান্য জাতীয় পার্টিতে দিতে পারে, বা অন্যান্য ইস্যু দিতে পারে, গণ অধিকার পরিষদ দিতে পারে, বা ইভেন আমাদের সম্প্রদায় এরকম অনেক লোক আছেন যারা কিন্তু আপনার জামাতের সঙ্গে কিন্তু কিছু কিছু ছেলেপেলে আমি জানি সম্পর্ক আছে। এটা যারা ব্যক্তিগত ব্যাপার, আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু খ্রিস্টান অ্যাসোসিয়েশন কিন্তু এরা সবাই আমাদের সাথে আছে। আর আরেকটি আছে অ্যাসোসিয়েশনকে বিভক্ত যারা করেছিল ওরা হলো আওয়ামী লীগের অথবা স্বৈরাচারী সরকার, অর্থাৎ তারা যেটা বলে সেটাই ভালো, ওটা সমালোচনা করা যাবে না। তো এর জন্য আমরা একটা জিনিস মনে করি যে ধর্ম এবং রাষ্ট্রটাকে কিন্তু আসলে এক করে দেখা ঠিক হবে না, তাহলে ধর্মের উপরে হস্তক্ষেপ করা হবে। ধর্ম একটা মানুষের এইটা আপনার যে আমরা যখন পবিত্র কোরআন শরীফ বলি বা গীতা বলি অথবা ত্রিপিটক বলি অথবা বাইবেল বলি, আমরা এগুলো ফলো করতেছি এবং তার যে সাথে সাথে তার যে ইগুলো আছে, বিধিমালাগুলো আছে, আমরা সেগুলোকে ফলো করার চেষ্টা করি। তো সেখানে যদি রাষ্ট্র নিয়ম করে, যেমন আমাদের ধর্মে আছে যে ধর্মের সম্পত্তির ভাগ ছেলে মেয়ে সবাই সমানভাবে পাবে, এখন যদি রাষ্ট্র নিয়ম করে এটা পাবে না, অথবা মেয়েদের বেশি দিতে হবে অথবা ছেলেরা বেশি পাবে, তো এটা তো আমাদের এখানে মানবে না, এটা তো আমাদের প্র্যাকটিস হয়ে আসছে। তো ঠিক সেরকম ইসলাম ধর্ম যে বিধান আছে সেটার উপরে রাষ্ট্রের হস্তক্ষেপ করা ঠিক হবে না। ছিল সংরক্ষিত মহিলাদের জন্য, এরপরে সেটাকে 50টা করা হলো, যেটার ভোটের দরকার অধিকার তাদের সমান, কিন্তু সেটা সংসদ সদস্যরা তাদের দলগত প্রতিনিধিত্বের উপরে ভিত্তি করে সেটাকে তারা করবে, আপনার মনোনয়ন দিবে, কিন্তু তাদের অধিকার কিন্তু সমান। তো সেখানে আপনার এইটা বলতে পারে, আমি মনে করি যে হয়তো এইটুকু বলা যেতে পারে বা এটা বলা যেতে পারে যে আপনার যে দলের ভিতরে গণতন্ত্র করার জন্য দলের ভিতরে যাতে সকল ধর্মের লোকজনদেরকে সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়, এটা বলতে পারে। ঠিক সেই একইভাবে যে কোনো রাজনৈতিক দলই এটা বলতে এটা 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 আমি মনে করি এটা চিন্তা ভাবনা করা উচিত বা ফলো করা উচিত। এবং এই সংরক্ষিত সিস্টেমটাই আমরা যেখানে বৈষম্য বিরোধীর কথা বলছি, এটা তো থাকা উচিত না। এটা কোন দেশে আছে উন্নত, যাদেরকে এই এনজিওরা যারা নাকি বর্তমান সরকারের অনেকে যেটা আছে যে এখানে অনেক এনজিওর লোকজন আছে, এখন তারা যদি এই এনজিওর টাকা পেয়ে তারা যদি মনে করে যে এই জিনিসগুলোকে আমাদের এগুলো করা, কিন্তু কোন দেশে, ইউরোপ বলেন আমেরিকা বলেন, কোথায় এইভাবে সংরক্ষিত আসন এতগুলো আছে বা কোথায় আছে? এবং কোথায় আছে যে আপনার এইটা করতে হবে, প্রেসিডেন্ট যদি ছেলে হয় মহিলা রাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট হইতে হবে, এরকম আইন কি আছে কোথাও আমেরিকায় বা যেখানে ডাইরেক্ট ইলেকশন হয়? তো সেখানে তো সব জায়গায় মহিলারা তো সব জায়গায়, বাংলাদেশের সংবিধানের যে জাতীয় সংসদের সব জায়গায়, জেলা পরিষদ, স্থানীয় সরকার, সব জায়গায় তাদের অংশগ্রহণ করার অধিকার আছে। এখানে তো কোথাও বলা হয় নাই যে তাদের জন্য নাই। তবে হ্যাঁ, তাদেরকে যদি আমরা মনে করি যারা পশ্চাৎপদ বলতে তো হ্যাঁ, মহিলাদের মধ্যে এটা যে অস্বীকার করা যাবে না, আছে হয়তো কিছু, এটা আমরা বলি, কিন্তু সাথে সাথে এইটা তো বিবেচ্য বিষয় যে যদি আপনার সংস্কার করতে হয়, বিভিন্ন ধর্মাবলম্বী লোকদের মধ্যে তো আপনার পশ্চাৎপদও আছে। এই দেশে গারো, চাকমা, উরাও, হাজং, এই দেশে প্রায় আপনার 32 লক্ষ লোক আছে সমতল ভূমিতে যারা বসবাস করে। শুধু চিটাগাং হিল ট্রেক্সে 7 লক্ষ, 7.5 লক্ষ লোক আছে যারা নাকি আপনার বিভিন্ন সম্প্রদায় আছে, সেখানে বুদ্ধিস্ট সম্প্রদায় আছে, খ্রিস্টান সম্প্রদায় আছে, মুসলিম সম্প্রদায়ের কিছু আছে, ওই চাকমা মারমাইদার মধ্যে স্বল্প সংখ্যক হলো কিন্তু আছে। কিন্তু তাদের আপনারা মনে করেন যে এনজিওগুলো সব খ্রিস্টান বেশিরভাগ, আপনারা মনে করেন যে খ্রিস্টান সম্প্রদায় অনেক ভালো আছে, আসলে কিন্তু তা না। এটা যদি কেউ মনে করেন ভুল। এনজিওগুলো কাজ করতেছে কাদের জন্য? এই দেশের 18 কোটি লোকের জন্যই কাজ করার চেষ্টা করতেছে গভর্নমেন্টের পলিসির উপরে। যখন যে গভর্নমেন্ট থাকে তাদের সঙ্গে আলোচনা করে তারা সেই কাজগুলো কিন্তু করে। কিন্তু এইখানে বহু খ্রিস্টান সম্প্রদায়ের লোক আছে রিক্সাওয়ালা। খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হয়তো ভিক্ষুক পাবেন খুব কম, কিন্তু 5 জন হলে তো পাবেন। আপনার এখানে আপনার এই বাড়িতে বাড়িতে মানুষের কাজ করতেছে, আপনি যে খোঁজেন পাবেন, বহু খ্রিস্টান লোক আছে।
যারা বাসায় হোম সার্ভিস দিচ্ছে, কাজ করতেছে, মেয়ে মানুষ হোক বা ছেলে মানুষ হোক, কাজ মানে কাজের মেয়ে যাদেরকে আমরা বলি চাকরানি বা করতেছে, তাহলে নাই কেন? তো এদের ব্যাপারে আমরা কি চিন্তা ভাবনা করতেছি? এখানে কি বৈষম্য নাই? আমাদের মহিলারা তো বলে নাই যে আমরা 3 আসন চাই মহিলাদের জন্য। আমাদের মহিলারা তো বলে নাই যে 50টা নিয়েই তারা খুশি, বা 30টা যখন ছিল কোনো তার নিয়ে কোনো কথা বলে নাই। এটা তো দলগুলোর দায়িত্ব। যদি কোনো কিছু এখানে সময় এবং যেহেতু অধিকার আছে এবং আছে, যেমন আজকে সুযোগ সৃষ্টি করায় বহু মহিলা পুলিশ ডিপার্টমেন্ট আছে, আপনার অ্যাডিশনাল আইজি পর্যন্ত, ডিআইজি ফেইজি অনেকে তো আছে, অনেক সচিব পর্যায়ে অনেক মহিলারা চলে গেছেন। এটা সুযোগ সৃষ্টি করতে হয়েছে, তাই না? তো এইভাবে সুযোগ সৃষ্টি করেন, কিন্তু এর জন্য যে আমাদেরকে করতে হবে, এই আইন করতে হবে, এটা কাজের প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হবে। আইন করার তো দরকার নাই। এটা তো আইন করলে তো জিনিসটা বোঝা গেল যে এখানে আসলে এই জিনিসগুলো আছে, আসলে এই সমস্যা তো নাই। এটা খোঁচায় কেন আমরা শুনে প্রবলেমগুলোকে সামনে নিয়ে আসতেছি, কার স্বার্থে? তো এর জন্য আমি মনে করি যে এই জিনিসগুলোকে এই যে কমিশন, এই নারী কমিশন, যে সংস্কার কমিশন, এদের বিষয়গুলো আমার মনে হয় আমাদের এটাকে নাকচ করা উচিত, এটা বাতিল করা উচিত এই কমিটি, এবং আপনারা অন্যভাবে সমতা আনার জন্য চেষ্টা করেন। সেটা সকল ধর্ম বর্ণ, সকল জাতিসত্তা যা আছে সবাইকে নিয়ে সেইভাবে করেন। এটা হলো পলিসির ব্যাপার, কিন্তু এটার জন্য এই সংস্কার তো দরকার নাই যে আসন। আর 300 মহিলা যদি আসন দেয়, তাহলে 600-র জন্য আপনার আরেকটা সংসদ ভবন তো বানাইতে হবে। এই সংসদ ভবন তো হবে না, এটা তো বাস্তবতার ব্যাপার। আমাদের দেশে, আমাদের প্রতিবেশী দেশের লোক সংখ্যা কত? 140-45 কোটি ভারতের। সেখানে কত জনের সংসদ বলেন? আপনার আমেরিকাতে আপনার 45 লক্ষ কোটি লোক, ইউএসএ, সেখানে কত জনের সংসদ? সেখানে মহিলাদের জন্য সিট রক্ষিত আছে এইভাবে? এই জন্য আমি বলি যে এই আজকের এই উদ্যোগটা অত্যন্ত সুন্দর, এবং এটা নিয়ে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে চিন্তা ভাবনা করা উচিত, তাদের আগে এগিয়ে আসা উচিত ছিল। এখানে যে আমাদের আজকে 8 ফর মেন ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে, এর জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আমাদেরকে ডেকে কথা বলার সুযোগ করে দিয়েছে। এর জন্য আবারও ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।